হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের তাপের ঘটনা সমূহের দ্বিতীয় নাম্বার লেকচার। এর আগের লেকচারে আমরা জানিয়েছি তাপের প্রসারণ সম্বন্ধে। আমরা জেনেছি কঠিন পদার্থের প্রসারণ হয়, তরল পদার্থের প্রসারণ হয় এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ হয়। তো সেখানে আমরা কঠিন পদার্থের প্রসারণ জেনেছি এবং সেই সংক্রান্ত বেশ কিছু গাণিতিক সমস্যাবলী করেছি, অর্থাৎ গাণিতিক সমীকরণ আমরা প্রতিষ্ঠা করেছি। তারপর এই কঠিনের প্রসারণ সংক্রান্ত বিভিন্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনাবলী সম্বন্ধে জেনেছি, সেখানে কিভাবে এই কঠিনের তাপীয় প্রসারণকে কাজে লাগিয়ে বিভিন্ন ঘটনা ঘটানো হয়, বিভিন্ন জিনিস তৈরি করা হয়। তো সেই সকল জিনিস সম্বন্ধে আমরা জেনেছি। তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে তরলের প্রসারণ। অর্থাৎ ধরো আমার কাছে একটি তরল পদার্থ আছে এবং সেই তরলকে যদি আমরা বাইরে থেকে তাপ দিই, অর্থাৎ শক্তি দিই, তাপ শক্তি দিই, তাহলে কি হবে যে তরলের যে অণুগুলি রয়েছে সেই অণুগুলি ওই তাপ শক্তিকে শোষণ করে নেবে এবং তার ফলে তাদের গতিশক্তি বেড়ে যাবে এবং গতিশক্তি বেড়ে যাবে, তারা আরো জোরে জোরে র্যান্ডামলি ছুটোছুটি করতে থাকবে এবং তাদের আয়তন পূর্বে যা ছিল তার থেকে কিছু পরিমাণ বেড়ে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট তরলের তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপের প্রভাবে তরলের প্রসারণ। তো এই যে তাপের প্রভাবে তরলের প্রসারণ হয়, এর বেশ কিছু দৈনন্দিন জীবনের উদাহরণ রয়েছে। যেমন আমরা দেখি তোমাদের মা যখন রান্না করতে যায়, দেখবে কড়াইয়ে যখন তেল দেওয়া হয়, তেল যখন প্রথমে গরম হয়ে ওঠে, তো প্রথম দিকে যখনই গরম হবে তেল কিছুটা আয়তনে বেড়ে যায়। সেক্ষেত্রে কি হয় যে তেলের যে অণুগুলি রয়েছে তারা কি করে, সেই তাপ শক্তিকে শোষণ করে সেই প্রতিটি অণুর গতিশক্তি বেড়ে যায় এবং তারা জোরে জোরে ছুটোছুটি করতে থাকে এবং সেই তেল অর্থাৎ সেই তরল পদার্থের তাপীয় প্রসারণ ঘটে যায়, অর্থাৎ সেটি আয়তনে বেড়ে যায়। তারপরে আরো তোমরা দেখেছো যেমন ভাতের হাঁড়িতে যখন ভাত রান্না করা হয়, সেই জল রয়েছে, সেই যে জল দেওয়া হয় হাঁড়িতে, সেই জল যখন গরম হয় সেই জলটা সেই আয়তনে বেড়ে যায়। এই সকল আমরা ঘটনা দেখেছি। তারপরে একটি পাত্রে যখন আমরা জল গরম করি সেই জলটাও কিছুটা আয়তনের পরিমাণ বেড়ে যায়। আমরা যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি দেখবো যে সেই আয়তনটি বেড়ে যায়। তারপরে আমরা থার্মোমিটার দেখেছি। থার্মোমিটার তোমরা সকলেই ব্যবহার করেছো। যে থার্মোমিটারকে যখন আমরা বগলে কিংবা জিভার নিচে রাখি তখন কি হয় যে থার্মোমিটার যেটা রয়েছে, এটা ধরো থার্মোমিটার, ওকে ওকে ধরো এটা থার্মোমিটার। থার্মোমিটারে কি হয় যে এই যে নিচের অংশ থাকে যেখানে পারদ থাকে, পারদ কি, পারদ একটি তরল পদার্থ। এবার পারদকে যদি আমরা তাপ দিই তাহলে সেই তরল পদার্থের প্রসারণ হবে কঠিন পদার্থের তুলনায় বেশি প্রসারণ হবে তরল পদার্থের। তো এখানে যে পারদ রয়েছে এটি পরিবেশের টেম্পারেচার রয়েছে, অর্থাৎ এর আশেপাশে যে পরিবেশের যে উষ্ণতা সেই উষ্ণতা রয়েছে। এবার যখন এটা আমাদের শরীরের নিচে রাখছি তখন কি হচ্ছে, এই পারদের আমাদের শরীরে তখন কি হয়, আমাদের শরীর থেকে তাপ শক্তি এই পারদের মধ্যে চলে যায়। এবার পারদের মধ্যে তাপ শক্তি যাচ্ছে, তার ফলে কি হবে যে পারদ রয়েছে সেটি একটি তরল, সেই তরল পারদের তাপীয় প্রসারণ ঘটবে, অর্থাৎ সেই পারদটি আয়তনে বেড়ে যাবে। আয়তনে বেড়ে যাওয়ার ফলে কি হয়, এই পারদটি বাইরে সাইডে যাওয়ার কোনো জায়গা থাকে না, সাইডে চারিদিকে আটকানো থাকে, শুধুমাত্র মাঝখান দিয়ে একটি ফাঁকা লম্বা স্থান থাকে, এরকম এরকম ফাঁকা একটি স্থান থাকে। তো পারদ যখন প্রসারিত হয়ে আয়তনে বেড়ে যেতে যাবে তখন কি হয়, তারা আশেপাশে কোথাও যেতে না পেরে এই ফাঁকা দিয়ে ধীরে 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 উপরে উঠতে থাকে এবং কত উষ্ণতায় কতটা উপরে যাচ্ছে সেই অনুযায়ী এখানে একটি পাঠ লেখা থাকে এবং সেই পাঠ দেখে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের টেম্পারেচার কত, অর্থাৎ আমাদের জ্বর এসেছে কিনা, অর্থাৎ এখন আমাদের শরীরের টেম্পারেচার মাপতে পারি পারদের এই ঘটনাকে যে কাজে লাগে। অর্থাৎ এই যে থার্মোমিটারের যে তৈরি করা হয়েছে থার্মোমিটার, এক্ষেত্রেও কিন্তু তরলের তাপীয় প্রসারণ ঘটনাটিকে কাজে লাগানো হয়েছে। তো তরলের প্রসারণ হচ্ছে আমরা জানছি। এবার প্রশ্ন হচ্ছে তরলের কি ধরনের প্রসারণ দেখা যাবে। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কঠিন পদার্থের আকার থাকে, একটি আয়তন থাকে এবং আকার থাকার কারণে তার একটি দৈর্ঘ্য থাকে, যেমন একটি রেখা বরাবর কঠিন পদার্থের প্রসারণ হচ্ছিল, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ হচ্ছিল। তারপর কঠিন পদার্থের একটি ক্ষেত্রফল থাকে, একটি তল থাকে যার ফলে তার ক্ষেত্রফল থাকে এবং যখন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ হয় তখন সেই ক্ষেত্রেরও প্রসারণ হয়, অর্থাৎ কঠিন পদার্থের আমরা ক্ষেত্র প্রসারণ লক্ষ্য করেছিলাম। তারপরে কঠিন পদার্থের একটা নিজস্ব আয়তন রয়েছে, সেই আয়তনেও সে এক্সপান্ড করে অর্থাৎ প্রসারিত হয়, অর্থাৎ আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ আমরা জেনেছিলাম। কিন্তু তরলের ক্ষেত্রে লক্ষ্য করো, যখন আমি কোনো জায়গায় একটা তরল নিচ্ছি, তরলের কিন্তু নিজস্ব কোনো আকার থাকে না, তার নিজস্ব আয়তন থাকে, একটি স্পেসিফিক একটি আয়তন থাকে কিন্তু তার নিজস্ব আকার থাকে না। তরলকে তুমি যে পাত্রে রাখবে সে সেই পাত্রেরই আকার ধারণ করবে, যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। অর্থাৎ যেহেতু তরল পদার্থের কোনো আয়তন থাকে, আকার থাকে না, সে আকার না থাকার ফলে আমরা কি বলবো যে তরল পদার্থের দৈর্ঘ্য আছে না, দৈর্ঘ্য নেই। আর দৈর্ঘ্য নেই মানে আমি কি বলবো, কোনো ক্ষেত্রফল থাকবে না, সে নিজস্ব কোনো আকার নেই, শুধু আয়তন আছে। সেই কারণেই তরল পদার্থে শুধুমাত্র আয়তন প্রসারণ দেখা যায়, অর্থাৎ একটি তরল পদার্থকে যদি আমরা বাইরে থেকে তাপ দিই তাহলে সেটি আয়তনে প্রসারিত হবে, কারণ তার শুধুমাত্র নিজস্ব আয়তন রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এই সকল জিনিস লক্ষ্য করতে পারবো না। তো তরলের ক্ষেত্রে আমরা কি দেখছি, তরলের আয়তন প্রসারণ হয় এবং তরলের আয়তন প্রসারণ সম্বন্ধে বেশ কিছু আমরা উদাহরণও জানলাম। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা কি এতদিন হয়তো লক্ষ্য করনি তোমরা, সেটি হচ্ছে
সেটি সাধারণত ডেইলি লাইফে অত ভালো লক্ষ্য করা যায় না, কিন্তু আমরা সেটিকে সূক্ষ্মভাবে একটি পরীক্ষার সাহায্যে যদি দেখি তাহলে আমরা একটি নতুন জিনিস অর্থাৎ একটি ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করতে পারবো। তো আমরা কি করছি তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা কি করছি, আমরা একটি তোমার ফ্লাস্ক নিচ্ছি, সেই ফ্লাস্কের মধ্যে একটি বিকারের সাহায্যে তাতে আমরা একটু জল ভরছি। ঠিক আছে, জল ভরার পরে একটি রাবারের কর্কের সাহায্যে সেই ফ্লাস্কের মুখটি বন্ধ করে দিলাম এবং তারপরে একটি কাচের নল সেই ফ্লাস্কের মধ্যে প্রবেশ করে দিলাম। এবার কাচের নল প্রবেশ করানোর ফলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ফ্লাস্কের জল কিছুটা কাচের নলের উপরে উঠে এসেছে। এইবার সেই ফ্লাস্কের নিচে যে বার্নার রয়েছে সেই বার্নারটিকে আমরা যদি জ্বালিয়ে দিই এবং তার ফলে কি হবে, সে ফ্লাস্কের ভেতরে ধীরে ধীরে তাপ প্রবেশ করবে এবং সেই তাপ প্রবেশ করার ফলে কি হবে, প্রথমে দেখো কি করছে যে জলের যে উচ্চতা রয়েছে ফ্লাস্কে, সেই জলের উচ্চতা প্রথমে কিছুটা নেমে গেল এবং নেমে যাওয়ার পরে তারপরে কিছুটা দেখবে পূর্বে যা আঁকা ছিল তার থেকে আরো কিছুটা ওপরে উঠে আসলো। এবার প্রশ্ন হচ্ছে এই জিনিসটি কেন আমরা দেখতে পাচ্ছি, আমরা কেন এরকম দেখছি যে আমার কাছে কিছু পরিমাণ জল রয়েছে সেটাকে আমরা তাপ দিচ্ছি, তো তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, প্রথমে তরলের যে উচ্চতা রয়েছে সেই পাত্রে উচ্চতা প্রথমে কিছুটা নেমে যাচ্ছে এবং তারপরে বেড়ে যাচ্ছে। তো এই ঘটনাটা কেন ঘটছে, তো এই ঘটনার পেছনে যদি আমরা কারণ জানতে চাই তাহলে আমাদের বেশ কিছু জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে এবং জানতে হবে। দেখো, তো এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি দেখলাম, আমরা যদি একটি পাত্রে তরল নিচ্ছি, তরলকে আমরা বাইরে থেকে তাপ দিচ্ছি, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেই তরলের যে উচ্চতা রয়েছে সেটি প্রথমে নেমে যাচ্ছে এবং তারপরে উঠে যাচ্ছে। এবার প্রশ্ন, নেমে কেন যাচ্ছে, তাপ দিলে কি তার মানে তরলের সংকোচন হয়ে যাচ্ছে? আসলে না, তাপ দিলে কিভাবে সংকোচন ঘটতে পারে, এটা কি কখনো সম্ভব যে তাপ দিলে সংকোচন ঘটবে? তাপ দিলে কিন্তু সংকোচন হয় না, কারণ তাপ দিলে সেই তরলের যে প্রতিটি অণু রয়েছে সেই অণুর গতিশক্তি বাড়বে, তারা পাত্রের দেয়ালে জোরে জোরে ধাক্কা মারবে এবং তার গতিশক্তি বাড়ার ফলে তার আয়তন কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ তাপীয় প্রসারণ ঘটবে। তার ফলে সংকোচনের তো কোনো প্রশ্নই উঠছে না তার মানে এখানে। তাহলে ঘটনাটা কি ঘটছে, যখন আমরা একটি পাত্রে কিছু পরিমাণ তরল নিয়ে উত্তপ্ত করছি সেটি নেমে কেন যাচ্ছে, তো সেটি বুঝতে গেলে তোমরা লক্ষ্য করো কিছু সামান্য যে একটি জিনিস জানতে হবে, সামান্যতম। ধরো তোমার কাছে 1 বোতল জল আছে, এটি ধরো একটি বোতল, বাবা কি আওয়াজ, তোমার কাছে 1 বোতল এরকম ভর্তি নয়, ধরো অর্ধেক, ভর্তি বেশি হয়ে যাচ্ছে, তো অর্ধেক বোতল এরকম একটি জল রয়েছে এবং তোমার যে দুটি পাত্র রয়েছে একই রকম দেখতে, কিন্তু পাত্র দুটির মধ্যে পার্থক্য শুধু একটাই, সেটি হচ্ছে একটি পাত্র আকারে বড়, একটি পাত্র আকারে ছোট। ঠিক আছে, এরকম দুটো পাত্র রয়েছে তোমার কাছে। ঠিক আছে, তো এবার যে এই যে বোতলে তোমার কাছে যে অর্ধেক জল রয়েছে সেই জলটিকে তুমি প্রথমে এই ছোট পাত্রে ঢেলে দিলে, তাহলে কি হবে, জলটি ধরো এই উচ্চতায় আসলো, এই উচ্চতায় জলের লেভেল হলো, পাত্রটিকে একটু বড় করে দিই নাহলে বোঝা যাচ্ছে না। ওকে, ধরো জলের লেভেল এতটা হলো, জল আছে। ঠিক আছে, যে অর্ধেক বোতলে জল ছিল সেই সব জল আমরা এই পাত্রে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ পরে এই যে জল রয়েছে এই পরিমাণ জল, আমরা জলকে বাড়াবো না কমাবো না, ঠিক এই পরিমাণ জলকে আমরা বড় পাত্রে ঢালবো। তো বড় পাত্রে যখন এই জলগুলোকে আমরা এখানে ঢেলে দেব তখন কি হবে, আমরা দেখবো এই পাত্রে জলের উচ্চতা ছিল এটা, কিন্তু এই বড় পাত্রে ঢালার পরে দেখবো জলের উচ্চতা হয়ে গিয়েছে এইখানে। তাহলে এখন তোমাদের যদি বলে আমরা জলকে যখন ছোট পাত্র থেকে বড় পাত্রে ঢালছি তখন কি জল সংকুচিত হয়ে যাচ্ছে? আসলে না, জলের যা আয়তন ছিল আয়তন কিন্তু একই থাকছে, কিন্তু আমরা যখন ছোট পাত্র থেকে বড় পাত্রে ঢালছি উচ্চতা নেমে যাচ্ছে। এর কারণ হলো এই যে ছোট পাত্র রয়েছে এর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের তুলনায় বড় পাত্রটি আকারে বড়, আয়তনে বড় বড় পাত্র এবং এর ব্যাসার্ধ বড়, অর্থাৎ যে চওড়া যে অংশটি রয়েছে এর যে গোলাকার অংশ ভিতর দিকে তার ব্যাসার্ধ কম এবং বড় পাত্রের ব্যাসার্ধ বেশি। তার ফলে কি হবে, এই একই জলকে যখন আমরা বড় পাত্রে ঢালবো তখন এক্ষেত্রে যা উচ্চতা ছিল এক্ষেত্রে কিন্তু সেই উচ্চতা থাকবে না। তোমরা ডেইলি লাইফে লক্ষ্য করতে পারবে যে এটা কখনোই থাকবে না, সেটা একটু নিচে নেমে যাবে, কারণ যাতে আয়তনটা একই হয়। তাহলে দেখো আমরা কি লক্ষ্য করলাম, এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু এরপরে সব জিনিস বুঝতে পারবে যে জলের উচ্চতা প্রথমে কমে যাচ্ছিল এবং তারপরে বেড়ে যাচ্ছিল কেন। দেখো আমরা কি দেখলাম, অর্ধেক বোতল জল প্রথমে ছোট পাত্রে ঢাললাম, একটি উচ্চতা দেখতে পাচ্ছি এবং সেটিকে যখন আমরা বড় পাত্রে ঢালছি দেখছি যে জলের উচ্চতা কমে গেল। এবার কমে যাওয়ার ফলে আমাদের মনে হতে পারে যে জলের আয়তন কমে গেল, কিন্তু জলের আয়তন কমছে না, জলের আয়তন একই থাকছে, কিন্তু পাত্রটি যেহেতু আয়তনে বড় অর্থাৎ পাত্রটি যেহেতু আকারে বড় তার জন্য জলের পূর্বের উচ্চতা কিছুটা পরিমাণ কমে গিয়েছে। এবার চলো আমাদের পূর্বের উদাহরণে যাই, সেখানে কি ঘটনা হচ্ছে দেখো।
তাহলে আমরা দেখছি যে পাত্রের আকার বড় হয়ে গেলে জলের আয়তন, জলের উচ্চতা নিচে নেমে যাচ্ছে। পাত্রের আয়তন বড় হয়ে গেল, জলের আয়তন উচ্চতা নিচে নেমে গেল। এটা তো আমরা দেখতে পেলাম। তো ঠিক আছে, চলো আগে এগোই। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা কি দেখলাম, ফ্লাস্ক ছিল আমাদের কাছে, সেই ফ্লাস্কের উপরে একটি পাইপ লাগানো ছিল এবং পাইপ ফ্লাস্কে ঢোকানোর ফলে পাইপের উপরে কিছুটা জল উঠে এসেছিল আপনি আপ। সেটা কেন এসেছিল সেটা তোমাদের এখন জানতে হবে না, তো উঠে এসেছিল। এবার উত্তপ্ত করার পর জলের উচ্চতা প্রথমে নেমে গিয়েছিল, তারপর উঠে গিয়েছিল। তো সেই জিনিসটাকে আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এখানে এরকম একটি পাইপ ছিল, ওকে, সেটি ছিপির মধ্যে এভাবে লাগানো ছিল, ঠিক আছে। আর নিচে তো ফ্লাস্ক চলে গেল, নিচে ফ্লাস্ক আছে, এরকম পাইপের নল ঢোকানো রয়েছে, ওকে। এটি তোমার কর্কের ছিপি। এবার যখন আমরা এই নলটাকে বোতলের মধ্যে প্রবেশ করালাম, তখন আমরা দেখলাম যে জলের উচ্চতা এই রকম জায়গায় ছিল, এইরকম লেভেলে আমাদের জল ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এর নিচে কিন্তু বড় করে আমাদের ফ্লাস্ক রয়েছে, ঠিক আছে, এই নিচে বড় ফ্লাস্ক রয়েছে, আমাদের যে ফ্লাস্কটা আমরা দেখলাম একটু আগে তোমার ভিডিও অ্যানিমেশনে। তো জল রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার ঘটনা কি হচ্ছে, এটাকে আমি পাশে আরেকটু দেখাচ্ছি, ভালো করে দেখো, ছোট করে দেখাচ্ছি সেই জিনিসটাকে ছোট করে, ওকে। ফ্লাস্ক এরকম, তাই তো, এর মধ্যে পাইপ আছে, ওকে। তাহলে জলে পূর্ণ, এটাও জলে পূর্ণ। তো ভালো করে লক্ষ্য করো, এবার আমরা কি করছিলাম, নিচে বার্নার দিয়ে হিট দিচ্ছিলাম, এটি বার্নার, বার্নার দিয়ে আমরা হিট দিলাম। এবার একটি জিনিস লক্ষ্য করো, আমরা যখন হিট দিচ্ছি, তো আমরা যে ফ্লাস্কটি তৈরি করে নিয়েছিলাম, সেই ফ্লাস্কটি কিসের, সেই ফ্লাস্কটি হচ্ছে কাচের তৈরি। এবার কাচের তড়িৎ পরিবাহী, তড়িৎ নয়, কাচের তাপ পরিবাহিতা, এক্ষেত্রে আমরা তাপ দিচ্ছি বার্নারের মাধ্যমে, তো কাচের তাপ পরিবাহিতা কিন্তু অনেক কম। যেমন আমরা যদি একটি লোহার পাত্র নিই, লোহার ক্ষেত্রে তাপ পরিবাহিতা কিন্তু খুব বেশি। লোহাকে আমরা যে এক প্রান্তে তাপ দেবে, একটি লোহার রড নিলে তুমি, সেটি যদি আগুনে ধরো, কিছুক্ষণের মধ্যে দেখবে যে তোমার হাতে গরম ফিল হচ্ছে। কিন্তু তুমি যদি একটা কাচের রড নাও এবং সেটিকে আগুনে ধরো, তাহলে দেখবে বেশ অনেকক্ষণ পর তোমার হাতে হালকা হালকা তাপ লাগবে। এর থেকে বোঝা যায় যে যে কাঁচ রয়েছে, কাঁচের মধ্যে দিয়ে তাপ খুব সহজে পরিবাহিত হতে পারে না, অর্থাৎ কাচের তাপ পরিবাহিতা খুবই কম। তো এক্ষেত্রে যে আমরা ফ্লাস্ক ব্যবহার করেছিলাম, সেই ফ্লাস্কটি ছিল কিন্তু কাচের ফ্লাস্ক। এবার যদি আমরা তাপ দিই, কাঁচ কি কঠিন পদার্থ, এবং কঠিন পদার্থ কাঁচ কি তাপ পরিবহন করে, কিন্তু খুব কম তাপ পরিবহন করে। এবার যদি আমরা এই কাঁচের পাত্র যার মধ্যে জল রয়েছে, এটাকে যদি আমরা বাইরে থেকে তাপ দিই, তাহলে কি হবে, প্রথমে তাপটা কোথায় লাগবে, প্রথমে তাপ আমাদের এই কাঁচের যে ফ্লাস্ক রয়েছে, ফ্লাস্কের কাছে প্রথমে তাপটি যাবে, এবং সেই কাঁচের যে ফ্লাস্ক রয়েছে সেটি কি করবে, সেই তাপ শক্তিকে শোষণ করবে, এবং তাপ শোষণ করার ফলে সেই যে কাঁচের টোটাল ফ্লাস্কটি রয়েছে তার কি হবে, আয়তন প্রসারণ ঘটবে। আমরা জানি কঠিনের আয়তন প্রসারণ ঘটে, কঠিনের তাপীয় প্রসারণ ঘটে। তো এই যে কাঁচের ফ্লাস্ক রয়েছে, একে এই যে বাইরে থেকে ল্যাম্পের সাহায্যে যদি আমরা আগুন দিই, অর্থাৎ তাপ দিই, তাহলে সেই তাপ দেওয়ার ফলে যে কাঁচের ফ্লাস্ক রয়েছে সেটি তাপীয় প্রসারিত হবে, অর্থাৎ তার তাপীয় প্রসারণ ঘটবে, অর্থাৎ আকারে বড় হয়ে যাবে। তাহলে ফ্লাস্কটি ধরো এটি ছিল, সেটি এরকম বড় আকারের ফ্লাস্ক হয়ে গেল। এটি জাস্ট বোঝানোর জন্য বলছি, বড় অত বড় হয় না, খুব সামান্যতম হয়, কারণ কঠিনের প্রসারণ আমরা জানি খুব কম হয়। তো এবার দেখো, আমরা তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কি হবে, কাচের যে পাত্র রয়েছে সেই কাচের পাত্রটি একটু আয়তনে বড় হয়ে যাবে। এবার আমি আরো একটা জিনিস বললাম, কাচের তাপ পরিবহন ক্ষমতা খুব কম। তাহলে এই যে কাচের পাত্রের মধ্যে যে জল রয়েছে, তো তাপ যে দিচ্ছি, তাপ প্রথমে কাচের পাত্রে লাগবে, এবার কাচের পাত্র ভেদ করে ভেতরের জলে তাপ পৌঁছাতে কিছুটা পরিমাণ সময় লাগে, এবং সেই সময়ের মধ্যে, অর্থাৎ তাপ জলের কাছে পৌঁছানোর পূর্বেই যে কাচের পাত্র রয়েছে সেটি আয়তনে বড় হয়ে যাচ্ছে, তাই তো। তাপ কিন্তু জলের কাছে পৌঁছায়নি, তার আগেই যে কাচের যে পাত্র রয়েছে সেটি আয়তনে বড় হয়ে গেল। এবার কাচের পাত্র যদি আয়তনে বড় হয়ে যায়, তাহলে আমরা কি দেখলাম, যে বড় পাত্রে জলের উচ্চতা কমে যায়। তাহলে এবার যে এই যে পাত্র রয়েছে এটি যদি আয়তনে কিছুটা বড় হয়ে যায়, তাহলে এই যে জলের উচ্চতা আমরা উপরে দেখতে পাচ্ছিলাম, এই যে জলের যে উচ্চতা, এর নিচে যে বড় ফ্লাস্ক রয়েছে এটি একটু আয়তনে বড় হয়ে গেল, যে আয়তনে যে বৃদ্ধি পালো তার ফলে জলের উচ্চতা কিন্তু কিছুটা নেমে আসবে, তখন জলের উচ্চতা এখানে থাকবে না, কারণ পাত্র বড় হয়ে গেছে, জলের উচ্চতা নেমে আসবে, আমরা একটু আগে দেখলাম। তাহলে জলের উচ্চতা ধরো নেমে এইখানে চলে আসলো। এবার এত তাপ হচ্ছে কাচের পাত্রে গেল, এবং সেটি প্রসারিত হওয়ার ফলে জলের উচ্চতা নেমে আসলো। এবার তারপরে কি হবে, তাপ কাচের পাত্রকে প্রসারিত করে দিল। এবার তাপ কোথায় যাবে, কাচের পাত্রের ভিতরে যে জল আছে সেখানে। তাহলে এবার তাপ পৌঁছাচ্ছে জলের কাছে,
এবার তখন যে জলের যে অণুগুলি রয়েছে তারা তাপকে শোষণ করছে এবং তার ফলে জলের তখন কি হবে, আয়তন প্রসারণ ঘটবে, অর্থাৎ জল কি প্রসারিত হবে। আমরা জানি তরলের তাপীয় প্রসারণ ঘটে তাপ দিলে, তাহলে এবার জল প্রসারিত হবে, তাহলে এবার তাপ ধীরে ধীরে জলের মধ্যে পৌঁছে গেল। এবার তার যে এর মধ্যে যে জলটি রয়েছে যেটি কিছুটা নেমে গিয়েছিল পাত্র বড় হওয়ার কারণে, তখন এই যে জলটি রয়েছে সেটি ধীরে ধীরে আয়তনে বাড়তে থাকবে। তখন সে আয়তনে বাড়তে 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 জল ধীরে ধীরে উপরে উঠতে থাকবে, উঠতে 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 এইরকম একটা লেভেলে চলে আসলো, ধরো এই লেভেলে চলে আসলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে যখন আমরা এই কাচের ফ্লাস্কে যখন তাপ দিচ্ছিলাম, প্রথমে সেই তাপটি কাচের পাত্রে যাচ্ছিল এবং কাচের পাত্র সেই তাপকে শোষণ করে আয়তনে প্রসারিত হয়ে যাচ্ছিল, অর্থাৎ তার তাপীয় প্রসারণ ঘটছিল, যার ফলে সেই পাত্রের মধ্যে যে জল ছিল সেই জলের উচ্চতা কিছুটা নেমে গেল, অর্থাৎ পাত্রের আকার বড় হয়ে গেল, তার ফলে জলের উচ্চতা নেমে গেল। এবার তাপ কাচের পাত্র থেকে জলের মধ্যে প্রবেশ করছে। এবার জলের মধ্যে যখনই তাপ প্রবেশ করছে তখন জলেরও এবার আয়তন প্রসারণ ঘটবে, অর্থাৎ জলটিও ধীরে ধীরে প্রসারিত হতে থাকবে, তার আয়তন বাড়তে থাকবে। তখন জলের যে লেভেল যেটি নেমে গিয়েছিল এই উপরের এইখান থেকে যে নেমে এখানে এসেছিল, সে তখন আবার ধীরে ধীরে আয়তন প্রসারিত হয়ে অর্থাৎ তাপের প্রভাবে প্রসারণ ঘটবে, তখন ধীরে 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 এইরকম একটা উচ্চতায় পৌঁছাবে। তাহলে এখন বুঝলে যে আমরা যে পরীক্ষাটি দেখালাম, অর্থাৎ কাচের ফ্লাস্কের মধ্যে আমরা জল নিলাম, তাপ দিচ্ছি, জলের যে উচ্চতা ছিল পাইপের মধ্যে সেটি প্রথমে নেমে গেল, তারপর উঠলো। প্রথমে কেন নামলো তোমরা বলো? প্রথমে এই জন্যই নামলো কারণ প্রথমে তাপটি লেগেছিল কাচের পাত্রে এবং কাচের পাত্রটি একটু আয়তনে বড় হয়ে গেল এবং সেই আয়তনে বড় হওয়ার কারণে জলের উচ্চতা নেমে গেল। এবার তারপরে কাচের পাত্র থেকে জলটা তাপটি জলের মধ্যে গেল, তারপর তাপটি জলের মধ্যে যাওয়ার ফলে জল একটি তরল এবং সেই তরলের তাপীয় প্রসারণ ঘটলো এবং সেটি আয়তনে বেড়ে গিয়ে তারপর তার নিচের জায়গা থেকে সে ধীরে ধীরে আবার উপরে উঠে আসলো। তো আমরা জানলাম এই ঘটনাটি কেন হলো। ঠিক আছে, তো এবার একটি এক্সাম্পল দিচ্ছি, খুব সুন্দর। দেখো, এটি আমরা জানলাম কেন হচ্ছে, যে প্রথমে নেমে যাচ্ছে কেন, তারপরে কেন হচ্ছে জানলাম। কারো যদি বুঝতে কোথাও একটু অসুবিধা হয় ভিডিওটি ব্যাক করে আরেকবার দেখবে, খুব সহজেই বুঝে যাবে। ঠিক আছে, তাও যদি অসুবিধা হয় তাহলে তো ভিডিওর কমেন্ট সেকশন ফাঁকা আছেই, আর আমিও আছি তোমাদের জন্য, চিন্তা করার দরকার নেই। তো আমরা ফেরত আসছি এই ছবিটা আরো একবার। ঠিক আছে, ছবিটি একটু ভালো করে গেলি। দেখো, এটি কি ছিল? কর্ক ছিল, তাই তো। আর নিচে কি এরকম বড় ফ্লাস্ক রয়েছে, আমাদের নিচে একটা বড় ফ্লাস্ক রয়েছে, ফ্লাস্কের মধ্যে দিয়ে এই পাইপ ছিল যেটি খুব ছোট সরু ছিল, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। তো প্রথমে জলের উচ্চতা ছিল আমাদের এইটা, ঠিক আছে, এটাকে আমরা নাম দিচ্ছি ধরো এ পজিশন, এই পজিশন থেকে আমরা ধরো নাম দিচ্ছি এ। তারপরে এবারে এই যে এর ভিতরে যে পাইপ চলে গিয়েছে, তো এবার আমরা বাইরে থেকে স্পিরিট বলছি কেন, বাইরে থেকে আমরা ল্যাম্প দিয়ে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে যে জলের উচ্চতা আছে সেটি নেমে যাবে, কারণ যে কাচের পাত্র রয়েছে সে আয়তনে কিছুটা বেড়ে গিয়েছে, যার জন্য জলের উচ্চতা নেমে এখানে চলে আসছে। এবং তারও কিছুক্ষণ পরে যখন তাপটি জলে পৌঁছাচ্ছে তখন জল ধীরে ধীরে প্রসারিত হবে এবং জলের উচ্চতা এইখান থেকে ধীরে 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 উঠতে উঠতে ধরো এইখানে চলে আসছে, যেটা আমরা দেখলাম। তো যখন নেমে যাচ্ছে এই পজিশন থেকে ধরো আমরা নাম দিচ্ছি বি, এটা হচ্ছে বি পজিশন। প্রথমে ছিল এ পজিশনে, পাত্র বড় হয়ে যাওয়ার কারণে বি পজিশনে জল নেমে আসলো। এবার তাপ জলে যাচ্ছে, তারপর জলও প্রসারিত হচ্ছে তার ফলে, এবং সেই জলটি তারপরে ধীরে ধীরে উচ্চতা বাড়তে বাড়তে আসলো সি পজিশনে, এটাকে ধরো নাম দিলাম সি পজিশন। এবার আমরা যেহেতু জানলাম যে তরল কখন প্রসারিত হওয়া শুরু করছে, যখন তরল এখানে রয়েছে তখন কিন্তু প্রসারিত হচ্ছে না। প্রসারিত কখন হচ্ছে? যখন তরল এখানে নেমে আসলো, অর্থাৎ প্রথমে কাচের পাত্র প্রসারিত হচ্ছে, তার ফলে জলের উচ্চতা কিছুটা নেমে গেল, নেমে গিয়ে জলের উচ্চতা এখানে আসলো। এখনো কিন্তু তরল প্রসারিত হয়নি, এখনো তরল তার আসল আয়তনেই রয়েছে। এবার যখন এখন ধীরে ধীরে তরলের মধ্যে অর্থাৎ জলের মধ্যে তাপ যাচ্ছে, এইখান থেকে তখন যে জলটি রয়েছে সেটি প্রসারিত হতে শুরু করছে, তার আয়তন বাড়তে শুরু করছে। তখন এই লেভেল থেকে সে ধীরে 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 বাড়তে 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 সি পজিশনে চলে আসছে। তাহলে তোমাকে এবার যদি এখন বলা হয় যে তরলের প্রসারণ কতটা ঘটলো, তুমি বলবে যে তরলের প্রাথমিক ছিল এখানে তো ছিল, কিন্তু তখন প্রসারণ ঘটেনি, সে নেমে এসেছে পাত্রের প্রসারণের জন্য, পাত্র বড় হওয়ার কারণে জলটি নেমে এসেছে, ঠিকই আছে, কিন্তু যখন এইখানে জল রয়েছে তখনও তার প্রসারণ ঘটেনি। এবার যখন আমরা তাপ দিচ্ছি তখন এইখান থেকে তরল প্রসারিত হওয়া শুরু করছে এবং এখান থেকে প্রসারিত হয়ে 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 এইখানে এসে পৌঁছালো। তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে তরলের প্রসারণ কতটা ঘটলো, তুমি বলছো এই যে এই অংশটি রয়েছে এই বি থেকে সি, এই বি থেকে সি অংশে যতটা পরিমাণ তরল রয়েছে সেই পরিমাণ তরলই প্রসারিত হয়েছে, কারণ তরল তো ছিল এই পরিমাণ,
ঠিক আছে, এই পরিমাণ তরল ছিল, প্রসারিত হওয়ার কারণে সে এইখান থেকে পাইপের এতটা উঁচুতে চলে আসলো। অর্থাৎ তুমি বলবে যে এই পরিমাণ যে জলটি রয়েছে সেই জলটি হচ্ছে তোমার তরলের প্রসারণ। অর্থাৎ তরল যদি বলা হয় কতটা প্রসারিত হয়েছে, তুমি বলবে বি থেকে সি পর্যন্ত যে পরিমাণ তরল রয়েছে সেইটাই হচ্ছে প্রসারিত তরল, অর্থাৎ বেড়ে গিয়ে এই পরিমাণ তরল বেড়ে গিয়েছে, যার ফলে এটি উপরে উঠে গিয়েছে। এবার আমরা একটি এক্সাম্পল নিচ্ছি, দেখো কি মজার। ধরো আমরা দুটি মানুষকে নিচ্ছি, এটি একটি মানুষ, এটি ধরো এর নাম হচ্ছে নবীন, ঠিক আছে, এর নাম নবীন। এবার এটা হচ্ছে বড় নবীন। এবার আমরা পাশে আরেকজনকে নিচ্ছি, সে হচ্ছে বাচ্চা নবীন, ঠিক আছে। তো এটা বড় নবীন, এটা বাচ্চা নবীন, এটা বড় কালের নবীন, এটা ছোটবেলার নবীন, ঠিক আছে। তো এবার প্রথমে ছোটবেলার নবীনকে ডাকা হলো। ছোটবেলার নবীন হাঁটতে 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 চলে আসলে পাইপের কাছে, ঠিক আছে। এবার ছোটবেলার নবীনকে বলা হলো, দেখো আমি তোমাকে একটা পরীক্ষা দেখাচ্ছি। আমি প্রথমে কি করছি, একটা ফ্লাস্কের মধ্যে জল ভরলাম, জলটি এখানে রয়েছে। এবার আমি আগুন দিচ্ছি নিচ থেকে তাপ দিচ্ছি ফ্লাস্কে। তো এবার তাহলে তুমি দেখো কি হচ্ছে, তোমাকে এরপরে একটা প্রশ্ন করা হবে। এবার নবীন দেখছে, নবীনের চোখ বড় বড় করে দেখছে, এটা ঘুরুক। তো চোখ বড় বড় করে নবীন দেখছে কি ঘটছে। তো নবীন দেখলো প্রথমে যে জলের উচ্চতা এইখানে আছে। তো নবীন দেখলো প্রথমে তাপ দেওয়ার ফলে জল কোনো কারণে নিচে নেমে গেল। এবার নবীন, ছোট বাচ্চা নবীন কিন্তু জানে না কেন নামলো, এই জ্ঞানটি নবীনের নেই, বাচ্চা নবীনের। তো বাচ্চা নবীন ভাবলে কোনো কারণে হয়তো জলটা সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ জলের আয়তন তো এতটা ছিল, কোনো কারণে হয়তো জলের আয়তন কমে গিয়েছে। আচ্ছা কেন কমেছে বাচ্চা নবীন জানে না। এবার বাচ্চা নবীন দেখছে কি হচ্ছে, তারপরে বাচ্চা নবীন দেখছে যে ধীরে ধীরে এই জলের আয়তন, জলটি আবার প্রসারিত হয়ে তার আগের জায়গায় ফিরে আসলো। এটা কিন্তু বাচ্চা নবীনের মনে হচ্ছে, বাচ্চা নবীনের মনে হচ্ছে যে জলটি তার আগের জায়গায় ফেরত আসলো, অর্থাৎ তার আসল আয়তনে ফেরত আসলো, এবং তারপর ধীরে ধীরে প্রসারিত হতে হতে সিতে আসলো। তো বাচ্চা নবীন দেখলো যে জলটি ছিল এইখানে, এখানে তার জলের হাইট ছিল। প্রথমে জলটি তাপ দেওয়ার ফলে সংকুচিত হয়ে নেমে গিয়েছিল। সংকুচিত কিন্তু হয় না, সেটা আমরা জানি, কিন্তু বাচ্চা নবীন যেহেতু দেখছে তার মনে হচ্ছে জলটি আয়তন কমে গিয়ে এখানে হলো, এবং তারপর ধীরে ধীরে তার আয়তন আবার আগের জায়গায় ফিরে আসলো, এবং আসার পরে এইখান থেকে তার আয়তন বেড়ে এতটা হলো। তো বাচ্চা নবীন দেখছে যে আয়তন আগে পড়বে এতটা ছিল তরলের, তো তার এখান থেকে বেড়ে গিয়ে এতটা হলো। বাচ্চা নবীনের মনে হবে যে এতটা তরল ছিল, তাপ দেওয়ার ফলে তরলের তো প্রসারণ হয় আমরা জানি, তাহলে বাচ্চা নবীন জানে যে তাপ দিলে তরলের প্রসারণ হয়। তখন বাচ্চা নবীনের মনে হবে যে তরলের উচ্চতা ছিল এতটা এবং প্রসারণের ফলে এতটা হয়ে গিয়েছে। কিন্তু বাচ্চা নবীনের মাথায় এই প্রশ্নটা কিন্তু ঘুরছে তখন, যে কেন কমে গিয়েছে। তখন বাচ্চা নবীন ভাবছে যে হয়তো তরলটি কোনো কারণে সংকুচিত হয়ে গিয়েছিল, তারপর আসল জায়গায় ফিরে এসেছে, তারপর প্রসারিত হয়ে এতটা হয়েছে। এবার বাচ্চা নবীনকে প্রশ্ন করা হলো, তাহলে তুমি বলো যে এই তরল যে আছে এর প্রসারণ কতটা হলো। তখন বাচ্চা নবীন বলবে যে তরল প্রথমে এই উচ্চতায় ছিল এবং কোনো কারণে নেমে গিয়েছে, উঠে গেছে, আমরা জানি না কি হয়েছে। তো বাচ্চা নবীন বলছে যে আগে ছিল এই উচ্চতায়, এখন আয়তন বেড়ে তরল চলে গেছে এই উচ্চতায়, তাহলে তরল কতটা প্রসারিত হয়েছে। বাচ্চা নবীন বলবে যে এ থেকে সি, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট। তো বাচ্চা নবীন বলবে যে এ থেকে সি পয়েন্টের মাঝখানে যে তরল রয়েছে সেটি হচ্ছে তরলের প্রসারণ, অর্থাৎ তরলের কতটা প্রসারণ হচ্ছে, প্রসারণ সেটি হচ্ছে এ থেকে সি। তো বাচ্চা নবীন বলছে এ টু সি, অর্থাৎ এ থেকে সি এর মধ্যে তরলের যে আয়তন সেই পরিমাণ আয়তনই প্রসারিত হয়েছে তরলের, তরল প্রসারিত হয়ে সেই পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটেছে। এটা বাচ্চা নবীন বলছে, কিন্তু সে তার কনসেপ্ট একদমই ভুল, আমরা জানি। এবার তখন বড় নবীনকে জিজ্ঞেস করা হলো, চশমা পড়াই দিই। ওকে, স্মার্ট আছে। ওকে, এবার বড় নবীনকে জিজ্ঞেস করা হলো যে বড় নবীন তুমি বলো তো যে তরলের প্রসারণ কতটা ঘটলো। এবার বড় নবীন কিন্তু জানে যে তরলের এখানে প্রথমে তরলের উচ্চতা ছিল, এবং তরলের উচ্চতা প্রথমে এখান থেকে তাপ দেওয়ার ফলে ফ্লাস্কটি কিছুটা, ফ্লাস্ক যে কঠিন রয়েছে কঠিনেরও তো প্রসারণ হবে। বাচ্চা নবীন কিন্তু এটা ভাবেনি যে কঠিনেরও প্রসারণ হবে, কিন্তু বড় নবীন জানে যে যে পাত্র রয়েছে সেই পাত্র প্রথমে প্রসারিত হয়ে বড় হবে, যার ফলে তরল এ থেকে বি তে চলে আসবে। কিন্তু বি তে আসার পরে কিন্তু তরলের প্রসারণ শুরু হয়নি, এটা বড় নবীন জানে। এবার বি তে যখন আসলো, তারপর ধীরে ধীরে তাপটি পাত্র থেকে তরল অর্থাৎ জলের মধ্যে প্রবেশ করছে, তখন তরলটি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, এবং প্রসারিত হতে 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 এত দূর আসলো। তাহলে বড় নবীন জানে যে তরল ছিল এখানে এবং প্রসারিত হয়ে এতটা হলো। তখন বড় নবীনকে জিজ্ঞেস করা হলো যে বলো তো তরলের প্রসারণ কতটা ঘটলো।
বড় নবীন বলবে যে মোট আমার কাছে পাত্র প্রসারিত হওয়ার পর যে তরল রয়েছে তার উচ্চতা ছিল এটা, অর্থাৎ তরল এখনো প্রসারিত হয়নি। এবার এরপর থেকে তরল প্রসারিত হওয়া শুরু করে, এবার শুরু করে সে এতটা প্রসারিত হয়। তো বড় নবীন বলবে যে বি থেকে, অর্থাৎ এটি বি পয়েন্ট থেকে যে সি পয়েন্টের মাঝখানে যে তরল রয়েছে এই পরিমাণ তরল প্রসারিত হয়েছে, অর্থাৎ তরল প্রসারিত হয়ে এই পরিমাণ তরল বেড়ে গিয়েছে, এটি হচ্ছে বড় নবীন বলছে। সো এবার তোমরাই উত্তরটি দাও একটু ভেবে যে কে ঠিক বলছে, বড় নবীন ঠিক বলছে না ছোট নবীন ঠিক বলছে। ভাবো একটু কে ঠিক, বড় নবীন ঠিক না ছোট নবীন? বড় নবীন বলছে যে বি থেকে সি এর মধ্যে, বি হাইট থেকে সি হাইটের মধ্যে জল যেটি রয়েছে সেটি প্রসারিত হয়েছে, কিন্তু বাচ্চা নবীন বলছে এ থেকে সি এর মধ্যে প্রসারিত হয়েছে। কি ঠিক হবে? হ্যাঁ, বড় নবীন যেটা বলছে সেটি ঠিক, কারণ যে তোমরা সকলেই এখন উত্তরটি দিতে পারবে যে বি উচ্চতায় যখন নেমে যায়, এ থেকে যখন বিতে নেমে যায়, তরল কিন্তু তার তরলের আয়তনের কিন্তু পরিবর্তন হয় না, পাত্রের আয়তন বেড়ে যায়, অর্থাৎ পাত্রের প্রসারণের জন্য আর তরলের উচ্চতা কিছু নেমে গিয়েছে, কিন্তু তরলের আয়তনের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এরপর আরো তাপ দেওয়ার ফলে তরলের উচ্চতা এইখান থেকে তখন আয়তন বাড়তে উচ্চতা এইখান থেকে এখানে চলে আসে, অর্থাৎ এতটা পরিমাণ আয়তন বেড়ে গিয়েছে তরলের, অর্থাৎ তরলের কি পরিমাণ প্রসারণ হলো বি থেকে সি। তাহলে তোমরা বলো যে প্রকৃতপক্ষে তরল কতটা বেড়েছে? হ্যাঁ, প্রকৃতপক্ষে তো তরল বি থেকে সি পর্যন্ত বেড়েছে, অর্থাৎ এ থেকে যখন বিতে নামে তখন কিন্তু তরলের কোনো পরিবর্তন হয়নি আয়তনের, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত যে তরল রয়েছে সেটি হচ্ছে তরলের প্রসারণ। প্রকৃতপক্ষে তো এটাই ঘটে। তো তরলের যে এই প্রসারণ, যেটা বড় নবীন বলছে বি থেকে সি পর্যন্ত যে আয়তন ঘটছে, এটি হচ্ছে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ, অর্থাৎ প্রকৃতপক্ষে যতটা প্রসারিত হচ্ছে সেটি তো প্রকৃত প্রসারণ। কিন্তু এবার বাচ্চা নবীন কি বলেছিল? বাচ্চা নবীন বলেছিল যে এ থেকে সি পর্যন্ত তরলের প্রসারণ হয়েছে, তার মনে হচ্ছিল এ থেকে বিতে হয়তো সংকোচন হয়ে গেছে, তারপরে বি থেকে এতে পুনরায় ফিরে এসেছে এবং এ থেকে সিতে তার প্রসারণ ঘটেছে। তো বাচ্চা নবীনের মনে হচ্ছে যে এ থেকে সি পর্যন্ত যে তরলের আয়তন, এটি হচ্ছে তরলের প্রসারণ, অর্থাৎ তরলের এই পরিমাণ প্রসারণ ঘটেছে। তো বাচ্চা নবীনের আপাতভাবে মনে হচ্ছে যে তরলের প্রসারণ এতটা ঘটেছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এতটাই ঘটেছে। তো প্রকৃতপক্ষে যে পরিমাণ তরলের প্রসারণ ঘটেছে সেটি হচ্ছে প্রকৃত প্রসারণ, কিন্তু বাচ্চা নবীনের মনে হচ্ছে যে এই পরিমাণ প্রসারণ ঘটছে, এটা আপাতভাবে তার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, যেহেতু সে জানে না যে পাত্রেরও প্রসারণ ঘটেছে, তার যেহেতু সেটি জানা নেই, সেই জ্ঞানটি তার নেই, তার জন্য তার আপাতভাবে মনে হচ্ছে এ থেকে সি পর্যন্ত হচ্ছে তরলের আয়তন প্রসারণ। তো এই যে এই পরিমাণ তরলের আয়তন প্রসারণ যেটা বাচ্চা নবীনের আপাতভাবে মনে হচ্ছে, তো এই পরিমাণ তরলের প্রসারণকে বলা হয় আপাত প্রসারণ। তো এবার তোমরা বলবে আপাত প্রসারণ কনসেপ্টের কি দরকার ছিল? আসলে কোনো দরকারই ছিল না। প্রকৃতপক্ষে যেহেতু আমরা জানতে পারছি কি পরিমাণ হয়, এবার আমরা যদি একটা পাত্রে নিয়ে গরম করি, তো এবার পাত্রের উপরে জলের উচ্চতা যদি আমরা মেপে বলতে যাই যে তরলের কি পরিমাণ আয়তন বাড়লো, তখন আমরা সাধারণত কি বলবো যে এই পরিমাণ আয়তন উচ্চতায় ছিল, এত পরিমাণ বাড়লো, এটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু না, এটা তো আসলে আপাতভাবে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে তরলের উচ্চতা প্রথমে নেমে যায় এবং নেমে যাওয়ার পরে যতটা বাড়লো সেটি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তো এই টোটালটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আর এই ছোট অংশটা হচ্ছে আপাত প্রসারণ, যেটা বাচ্চা নবীনের মনে হচ্ছে। তাহলে কি তোমাকে যদি বলা হয় তরলের আপাত প্রসারণ কি আর তরলের প্রকৃত প্রসারণ কি, তো তরলের আপাত প্রসারণ হচ্ছে যেটা আমাদের মনে হচ্ছে যে বেড়েছে, আপাতভাবে আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি প্রসারণ, সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। এবং প্রকৃত পক্ষে তরলের যে প্রসারণ ঘটছে সেটি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এবার বলো তো, আচ্ছা তুমি বলছো যে এই গোটাটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, ঠিকই আছে, এই গোটাটার প্রকৃত প্রসারণ আমরা জানি, আর এই ছোটটা হচ্ছে আপাত প্রসারণ, যেটা বাচ্চা নবীন বললো। তাহলে এই প্রকৃত প্রসারণ থেকে যদি আমরা আপাত প্রসারণকে বাদ দিয়ে দিই, মানে এই গোটাটা তো তরল প্রসারিত হয়েছে এবং আপাতভাবে মনে হচ্ছে যে এইটুকু প্রসারিত হয়েছে, কিন্তু মাঝখানে যে এই অংশটা পড়ে থাকলো, এই অংশটা কি? তাহলে এটা কিসের প্রসারণ? এটা যদি আপাত প্রসারণ হয় এবং তাহলে এই ছোট অংশটা কি? তো সেটা জানতে গেলে একটি জিনিস দেখো, এটি ধরো ফ্লাস্ক ছিল, ঠিক আছে, জলের উচ্চতা এখানে, আমরা যখন তাপ দিলাম ফ্লাস্কটি আকারে বড় হয়ে গেল, এবার বড় হওয়ার পরে জলের উচ্চতা এখানে আসলো, তো কতটা নেমে আসলো? এইখান থেকে এতটা নেমে আসলো, অর্থাৎ এইখান থেকে এতটা নেমে আসলো। তো এটা কেন নেমে আসলো? কারণ পাত্রের আয়তন বেড়ে গিয়েছে। তাহলে যদি বলি পাত্রের আয়তন কতটা বেড়েছে, পাত্রের আয়তন ততটাই বেড়েছে যে এখানে প্রথমে ছিল, এইখান থেকে নেমে যখন এইখানে আসলো, অর্থাৎ এই উপরের দাগ থেকে যখন নিচের দাগে জল নেমে আসলো, যতটা নেমে আসলো, এই মাঝখানের অংশটি হচ্ছে আসলে
পাত্রের প্রসারণ অর্থাৎ পাত্র এই পরিমাণ আয়তনে বেড়ে গিয়েছে, এই পরিমাণ আয়তনের পাত্র বেড়ে গিয়েছে আয়তনে, যার জন্য জলটি নেমে এসেছে। তোমাদের হয়তো একটু গুলিয়ে আছে যে কি বলছে, কিছু একটা বলছে। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি ব্যাক করে দেখো। তো দেখো আমরা কি বলছি, তাহলে এই টোটাল যে অংশ আসলে প্রকৃতপক্ষে তরল প্রসারিত হচ্ছে, যেটা বড় নবীন বললো সেটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। এবং বাচ্চা নবীনে যেটা মনে হচ্ছে যে আপাতভাবে যে তরলের প্রসারণ এইটুকু, সেটা হচ্ছে আপাত প্রসারণ। এবং যে এই প্রকৃত প্রসারণ যে টোটাল রয়েছে, এখান থেকে যদি আমরা আপাত প্রসারণ বাদ দিয়ে দিই, অর্থাৎ প্রকৃত তরলের প্রকৃত প্রসারণ থেকে আপাত প্রসারণ যদি বাদ দিই, তাহলে যে অংশ পড়ে থাকছে সেটি কিসের প্রসারণ? সেটি হচ্ছে পাত্রের প্রসারণ। অর্থাৎ পাত্র প্রসারিত হয়েছে জন্যই তো তরলের উচ্চতা এখানে নেমে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, সামারি করে দিচ্ছি ছোট্ট করে, হয়তো মাঝখানে তোমাদের একটু গুলিয়ে গেছে, একটু ব্যাক করে দেখে নেবে পুনরায়, আশা করি ঠিক হয়ে যাবে। তো আমরা কি জানলাম, তরলের প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ, এটা জানলাম। তো তাহলে আমরা সেটা লিখে দিই, তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান সমান আমরা কি জানলাম, তরলের আপাত প্রসারণ, আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। তো প্রকৃত প্রসারণ বড় সমান সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ, যোগ পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। তো প্রথম যখন তোমরা এই জানছো যে তরলের তো প্রকৃত একটা প্রসারণ আছে, অর্থাৎ তরলকে যদি আমরা তাপ দিই সে প্রসারিত হবে, এটাই সাধারণ ঘটনা। প্রকৃতপক্ষে যে পরিমাণ সে প্রসারিত হয় সেটি হচ্ছে তার প্রকৃত প্রসারণ। এবং বাচ্চা নবীনের মতো যখন কেউ ভাববে, অর্থাৎ সে যখন ভাববে যে জলের উচ্চতা হয়তো এইটুকুই বেড়েছে, অর্থাৎ আপাতভাবে আমাদের যেটা মনে হবে জলের উচ্চতা বেড়েছে, অর্থাৎ আপাতভাবে আমাদের যেটা মনে হবে যে প্রসারিত তরল হয়েছে, সেটি হচ্ছে আপাত প্রসারণ। কিন্তু আপাত প্রসারণ আসলে তরলের যে আসলে তরল যত প্রসারিত হয় সেটি আপাত প্রসারণ নয়। সে যে টোটাল যে প্রকৃত প্রসারণ ছিল, সেই প্রকৃত তরলের প্রসারণ থেকে আমরা যদি পাত্রের প্রসারণটাকে যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ পাত্রের প্রসারণ আমরা যদি নাই জানি যে পাত্র প্রসারিত হয়, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আপাত প্রসারণ। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমাদের যদি এটা জানা না থাকে যে পাত্রও প্রসারিত হয় যার জন্য জল নেমে যায় এবং কতটা নেমে গেল সেটা যদি আমরা না জানি, আমরা যদি প্রথমের লেভেলটাকে ধরে রাখি, তাহলে আমাদের আপাতভাবে মনে হবে তরল এইখান থেকে এতটা প্রসারিত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তরলের উচ্চতা নেমে গিয়েছে পাত্রের প্রসারের জন্য, এবং নেমে যাওয়ার ফলে তারপর তার প্রসারণ হয়েছে। এই টোটালটা হচ্ছে তাহলে প্রকৃত প্রসারণ। এবং প্রকৃত প্রসারণের মধ্যে কি কি রয়েছে, প্রকৃত প্রসারণের মধ্যে রয়েছে তার আপাত প্রসারণ, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এবং আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ। তাহলে আপাত তরলের প্রসারণ এবং তরলের পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণের সঙ্গে আপাত প্রসারণ যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, তরলের প্রকৃত প্রসারণ। এবার তাহলে তোমরা যদি বলবে যে আমরা তরলের প্রকৃত প্রসারণই তাহলে আমরা মেজার করবো, সবসময় প্রকৃত প্রসারণ নিয়ে চলবো, আপাত প্রসারণের কি দরকার? তো আসলে আপাত প্রসারণ নিলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, সুবিধাটা আমাদের এখানেই যে ধরো আমি একটি পাত্র নিলাম, ঠিক আছে, জলের লেভেল আমি দেখতে মাপছি, যে ধরো বিকার নিলাম, বিকারে লেখা থাকে 1 2 3 10 ml 20 ml 30 ml 40 ml 50 ml এরকম করে ml লেখা থাকে দাগ বরাবর, বিকারের সাইডে এরকম দাগ থাকে। ঠিক আছে, সে দাগ দেখে বোঝা যায় যে কত আয়তনের তরল রয়েছে, অর্থাৎ কত আয়তনের, এর ভিতরে ধরো জল নিলাম তাহলে কত আয়তনের জল রয়েছে। এবার একে যদি আমরা বাইরে থেকে তাপ দিই, ঠিক আছে, আমরা ধরে রেখেছি যে কত আয়তনে জল আছে। এবার তাপ দিলে কি হবে, কতটা নেমে যাবে, আমাদের মাথা খাটানোর দরকারই নাই, আমরা দেখবোই না যে কতটা নেমে গিয়েছে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উঠেছে কত, যে প্রথমে নেমে গিয়েছে, যা নেমেছে নেমেছে গিয়েছে কোনো ব্যাপার না, যা নেমেছে নামার পরে তো উঠেছে কিনা। এবার যতটা উঠেছে, উঠে যাওয়ার পর আমরা আমাদের হিসাব করব। আমরা উঠে যাওয়ার পর কি দেখবো, পূর্বে আমাদের এতটা ছিল, নেমে গিয়েছে এতটা, কত নেমেছে আমরা মাথা ঘামাবো না, আমরা দেখছি যে এখানে প্রথমে ছিল, উঠেছে এতটা, তাহলে আমরা এইখান থেকে এতটা যদি আয়তন নিই, আয়তন যদি পরিমাপ করি, এই যে মাঝখানের যে তরলের আয়তন, এটা কি তরলের আপাত আয়তন। তাহলে আমরা যদি এটাকে কিন্তু খুব সহজে মেজার করতে পারবো যে এই লাইনে ছিল, এই লাইন থেকে বেড়ে এতটা হলো, তো এটা আমরা যাচ্ছে যেটা পাচ্ছি সেটা কিন্তু তরলের আপাত প্রসারণ। তো সাধারণত আমরা যখন মেজার করতে যাবো তরলের কতটা প্রসারণ হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা আপাত প্রসারণই ধরে নিই, কতটা নামছে ওই হিসাবটা যদি আমরা না যাই, তাহলে আমরা আপাত প্রসারণ খুব সহজে বের করে দিতে পারবো। এবং আপাত প্রসারণ যদি একবার পেয়ে যাই তরলের, এবং পাত্র পরে পাত্র এবং পাত্রটিকে যদি দেখি যে পাত্রের প্রসারণ কতটা হলো, তাহলে সেই পাত্রের প্রসারণের সঙ্গে যদি আমরা
তরলের আপাত প্রসারণ যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো যে প্রকৃতপক্ষে কতটা প্রসারণ ঘটেছে তরলের। অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ পেতে গেলে কি করতে হবে, তরলের যে আপাত প্রসারণ ঘটেছে, আমাদের আপাতভাবে মনে হচ্ছে যতটা প্রসারণ ঘটেছে, সেই আপাত প্রসারণকে পাত্রের প্রসারণের সঙ্গে যোগ করে দিতে হবে। তো এটা ছিল আজকের কনসেপ্ট। তাহলে দেখো, কঠিনের প্রসারণ সম্বন্ধে আমরা যখন পড়লাম, সেখানে কঠিনের প্রসারণে কোনো ঝামেলা নেই, কিন্তু তরলের প্রসারণ যখন শুধু পড়বো, তরল যে পরিমাণ প্রসারিত হয় প্রকৃতপক্ষে সেটি হচ্ছে প্রকৃত প্রসারণ। এবার সেই তরলকে যদি আমরা কোনো পাত্রে নিয়ে প্রসারণ ঘটাই, অর্থাৎ কোনো পাত্রে নিয়ে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে পাত্র কি কঠিনের, তাহলে পাত্রও তো প্রসারিত হবে, এবং পাত্র যখনই প্রসারিত হবে তখনই আমাদের আসবে আপাত প্রসারণের কনসেপ্ট। অর্থাৎ যখন আমরা পাত্র নেব না, যদি আমরা সরাসরি তরলকে তাপ দিয়ে উত্তপ্ত করতে পারি কোনোভাবে, যদি সরাসরি আমরা তাপ, ধরো এই পরিমাণ তরল রয়েছে, সেই তরলকে যদি সরাসরি আমরা তাপ দিই এবং আয়তন যদি এতটা বেড়ে যায়, কতটা আয়তনে বাড়লো, যতটা বাড়বে আমরা মাইনাস করে দেবো, সেটি হচ্ছে প্রকৃত প্রসারণ। কিন্তু তরলকে তো আমরা সাধারণত এমনিভাবে উত্তপ্ত করতে পারি না, আমাদের তরলকে কোনো একটি পাত্রে নিতে হয়, এবং পাত্রে নিয়ে যখনই উত্তপ্ত করব তখনই কিন্তু পাত্রটি প্রসারিত হবে, যার ফলে আমাদের আপাত প্রসারণের কনসেপ্টটি চলে আসবে। তাহলে তোমাদের মাথা আসতেই পারে যে আপাত প্রসারণ কেন নেব, আমরা প্রকৃত প্রসারণ ধরবো। তো আপাত প্রসারণের কনসেপ্ট এই কারণে আসছে কারণ তরলকে আমরা পাত্রে নিয়ে উত্তপ্ত করি। ঠিক আছে, তো আজকে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে তাপের প্রভাবে তরল প্রসারিত হয়। পড়া কিন্তু এখানে শেষ হয়নি, দাঁড়াও, যতটা বলেছি নোট হয়তো আশা করি নোট করেছো। তো আমরা জানলাম তাপের প্রভাবে তরল প্রসারিত হয়। এবার তরলকে তো আমরা পাত্রে নিয়ে প্রসারিত করি, যার ফলে কি হয়, প্রথমে পাত্র প্রসারিত হয়, যার ফলে তার উচ্চতা কিছুটা কমে যায় এবং তারপরে উচ্চতা বেড়ে যায় তরলের প্রসারণের কারণে। তাহলে তরলের আমরা বলতে পারি, তরলকে যদি আমরা পাত্রে নিয়ে আমরা প্রসারণ ঘটাই, তাহলে কিন্তু তরলের আমরা দুই ধরনের প্রসারণ দেখতে পাবো। একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, আর একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ সমান সমান আমরা কি লিখতে পারবো, প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ, যেটা বাচ্চা নবীনের মনে ছিল, সেই আপাত প্রসারণ সমান সমান পাত্রের যে প্রসারণ ঘটেছিল। তো পাত্রের প্রসারণ যোগ আপাত প্রসারণ সমান সমান প্রকৃত প্রসারণ, যেটা বড় নবীন বলেছিল আমাদের। তো আমরা জানলাম যে তরলের প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ সম্পর্কে। তো আমরা যখন কঠিনের প্রসারণ পড়ছিলাম, তো কঠিনের প্রসারণ কতটা ঘটছে আমরা জেনেছিলাম, এবং সেখান থেকে কিন্তু আমরা সেই প্রসারণ কিসের উপর নির্ভর করছে, সেখান থেকে কিন্তু আমরা একটা গুণাঙ্ক পেয়েছিলাম। সেটা কি, আলফা বিটা গামা। আলফা পেয়েছিলাম আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা পেয়েছিলাম আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এবং গামা পেয়েছিলাম আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার তরলের ক্ষেত্রে তো শুধু আয়তন প্রসারিত হয়, তাহলে তরলের ক্ষেত্রেও কি আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকবে। তো কঠিন পদে দেখো ভালো করে, খাতায় লেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের ক্ষেত্রে ছিল গামা। গামা সমান সমান আমরা উপরে দেখেছিলাম কি, আয়তনের পরিবর্তন v2 - v1, আমরা দেখেছিলাম v2 - v1 বাই v1, অর্থাৎ আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতার পরিবর্তন T2 - T1। এটি ছিল কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে, তরলের ক্ষেত্রেও তো একই হয়। তরলকে আমরা যদি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তার প্রাথমিক তো একটি আয়তন থাকেই এবং তার একটি আয়তন প্রসারণ হয়, তাহলে একটি আয়তন প্রসারণ হয়। তো এই রাশি যদি আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে তো আমরা তরলের প্রসারণ গুণাঙ্ক পেয়ে যাব, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়ে যাব। কিন্তু একটি দাঁড়া একটি জিনিস তোমরা হয়তো ভুলে গেছো, তরলের ক্ষেত্রে কিন্তু আমরা দু ধরনের প্রসারণ দেখতে পাই। এটি হচ্ছে আপাত প্রসারণ, যেটি আপাতভাবে মনে হয়, আর একটি প্রসারণ যেটি প্রকৃতপক্ষে ঘটে। অর্থাৎ তরলের ক্ষেত্রে আমরা আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ দেখতে পাই। তাহলে এই যে উপরে আমরা v2 - v1 লিখছি, অর্থাৎ যে প্রসারণ, অর্থাৎ কি পরিমাণ প্রসারণ ঘটেছে, সেটি কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে এই প্রসারণ কিন্তু দু রকম হয়। এই প্রসারণের দুটো মান পাবো, একটি হয় প্রকৃত প্রসারণ আর একটি হয় আয়তন প্রসারণ। তো প্রকৃত প্রসারণের ক্ষেত্রে তাহলে একটি আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকবে, আর আপাত প্রসারণ যখন ঘটবে, আপাত প্রসারণের মান আলাদা হবে, তারপরে গামার মান আলাদা হবে, তখন যে আমরা গামা পাবো, অর্থাৎ তখন যে আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো, সেটি হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি, তরলের ক্ষেত্রে কিন্তু দু ধরনের প্রসারণ গুণাঙ্ক পাবো, একটি হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটি হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেইগুলোর আমরা সংজ্ঞা কিভাবে দেবো, একইভাবে যেভাবে আমরা কঠিনের সংজ্ঞাগুলো দিয়ে এসেছি সেইভাবেই দেবো। আর হ্যাঁ, কেউ যদি আগের কঠিনের ভিডিওটি না দেখে এসেছো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখে আসো। এটি দেখার পরে এটা আগে পড়াশোনা করে নাও, এখানে কি শিখছি, ও সরি, এটা মুছবে না, আচ্ছা মুছে দিই। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা জানি, আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান আয়তনের প্রসারণ বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতার পরিবর্তন। তাহলে ঠিকভাবে চলো আমরা তরলের ক্ষেত্রে ধরি। ধরো T1 উষ্ণতায়, ধরলাম T1 উষ্ণতায় একটি তরলের কিছু পরিমাণ তরলের আয়তন v1, T1 উষ্ণতায় তরলের আয়তন v1। এবার আমি উষ্ণতা বাড়িয়ে T2 করে দিলাম,
উষ্ণতা বাড়িয়ে T2 করলাম এবং তরলের আয়তন বেড়ে গিয়ে হয়ে গেল V2। T2 is greater than T1, অর্থাৎ উষ্ণতা বড়, T2 বড়, T1 ছোট। তাহলে কি দেখতে পাচ্ছি, T1 উষ্ণতায় আয়তন ছিল V1, T2 উষ্ণতায় অর্থাৎ বেশি উষ্ণতা বাড়ালাম এবং তার ফলে আয়তন বেড়ে গিয়ে হয়ে গেল V2। তাহলে যদি বলি আয়তনের কি প্রসারণ ঘটলো, এবার একটা জিনিস দ্বারা ভালো করে তাড়াতাড়ি একটা জিনিস কিন্তু বলিনি, সেটি হচ্ছে T1 উষ্ণতায় আয়তন V1, কোনো ভুল নেই, ঠিকই আছে, কিন্তু T2 উষ্ণতায় আয়তন বেড়ে গিয়ে হয়ে গেল V2। এই যে আয়তন বেড়ে গেল, এটা কি প্রকৃত আয়তন না আপাত আয়তন, তো সেটা কিন্তু ধরতে হবে। তো আমরা ধরছি যে T2 উষ্ণতায় তরলের আপাত আয়তন, আপাত আয়তন হচ্ছে না প্রকৃত আয়তন, আমরা ধরি প্রকৃত আয়তন, ধরলাম প্রকৃত আয়তন V2, ধরলাম প্রকৃত আয়তন V2, ঠিক আছে। তাহলে যদি বলি তরলে তাহলে প্রকৃত প্রসারণ কতটা হলো, তাহলে তরলের প্রকৃত প্রসারণ তোমরা বলবে যে V2 মাইনাস V1 করে দাও, তাহলে আমরা পেয়ে যাবো তরলের প্রকৃত প্রসারণ। তারপরে যদি বলি উষ্ণতার কি পরিবর্তন হলো, কি পরিমাণ উষ্ণতার কি পরিমাণ পরিবর্তন হলো, T1 থেকে T2 বাড়িয়েছি, প্রথমে 10 ডিগ্রি ছিল, পরে 20 ডিগ্রি করে দিয়েছি, তাহলে কতটা বাড়িয়েছি, 20 মাইনাস 10 অর্থাৎ T2 মাইনাস T1, T2 মাইনাস T1 অর্থাৎ এই পরিমাণ উষ্ণতা আমরা বাড়িয়েছি। তাহলে এই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য প্রকৃত প্রসারণ এটা, এই পরিমাণের জন্য প্রকৃত প্রসারণ এত, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে, গুণাঙ্কের রাশিমালা আমরা আগের দিন পড়ে এসেছি কি করে প্রতিষ্ঠা করে, আজকে তাহলে সেগুলো আর জানছি না, আজকে আমরা সরাসরি লিখে দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা, এবার গামা দিলে কিন্তু হবে না, তরলে ক্ষেত্রে দু ধরনের প্রসারণ গুণাঙ্ক, একটি হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর একটি হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। তো প্রকৃতকে লেখা হয় গামা আর এরকম সাফিক্সে স্মল আর লেখা, হ্যাঁ। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান সমান কি লিখবো, উপরে আয়তন প্রসারণ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ প্রকৃত আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ কি পরিমাণ হচ্ছে V2 মাইনাস V1 আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন কত V1 গুণ উষ্ণতার পরিবর্তন, এসব আমরা করে এসেছি, এটা লিখতে পারি আমরা। উষ্ণতার পরিবর্তন কি হলো T2 মাইনাস T1, তোমরা এই সমীকরণটি শুধু খাতায় লিখে নাও, যেভাবে আমি বলেছি যে T1 এর আয়তন ধরি V1 এবং উষ্ণতা বাড়িয়ে T2 করলাম এবং তার প্রকৃত আয়তন হলো V2, তাহলে আমরা লিখতে পারি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, লিখে এটা লেখো গামা আর সমান সমান V2 মাইনাস V1, V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এর প্রশ্ন আসছে আমরা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি করে দেব, সিম্পল ট্রিক্স, ভৌত বিজ্ঞানে যত গাণিতিক প্রশ্ন থেকে আমরা যখন গাণিতিক সমীকরণ থেকে যখন আমরা সংজ্ঞা দেব, একটি পদ্ধতি আমি কি বলেছিলাম, নিচে যা রয়েছে নিচের গুলিকে 1 করে দাও, অর্থাৎ এটা কি উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি, T1 ছিল T1 থেকে বাড়িয়ে T2 করেছি, তাহলে এটা কি উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধিকে 1 করে দাও, প্রাথমিক আয়তনকে 1 করে দাও, তাহলে নিচে যদি 1 দুটাই 1 হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, কিছুই পড়ে থাকবে না, শুধু উপরে পড়ে থাকবে, উপরে কি এটা প্রকৃত আয়তন প্রসারণ, তাহলে যখন নিচের দুটোকে 1 করে দেবো তাহলে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হবে সেটি হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে সংজ্ঞা ঠিক আমরা এইভাবে দেব, বোঝার চেষ্টা করো, তোমাদেরকে আগের ভিডিও দেখে আসো তোমরা নিজেরাই সংজ্ঞা দিতে পারবে, বোঝার চেষ্টা করো। কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, যে না প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, উষ্ণতা বৃদ্ধি কি পরিমাণ 1 ডিগ্রি সেলসিয়াস নয়, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে, একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয়, যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝে গেলে? আরেকবার বলছি, একক উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনের যে প্রকৃত প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে বলো তো আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে ধরি T1 উষ্ণতায় তরলের আয়তন V1 এবং T2 উষ্ণতায় তরলের আপাত আয়তন V2 ড্যাশ, প্রকৃত আয়তন আমরা V2 ধরেছিলাম কিন্তু আপাত আয়তন ধরলাম V2 ড্যাশ, তাহলে বাকি সব তো একই রয়েছে। তাহলে যদি বলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রকৃত কৃত কৃত ক্রি রি একটু র টাইপের আছে, তো সেই ক্ষেত্রে মনে রাখবে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা আর এবং আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা এ। ওকে, গামা এ। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একই সিম্পল ফান্ডা, নিচে 1 করে দাও, এটা 1 করে দাও, উপরে যা পড়ে থাকছে উপরে কি পড়ে থাকছে আপাত প্রসারণ। প্রকৃত ক্ষেত্রে উপরে ছিল V2 মাইনাস V1 সেটি প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে উপরে আছে V ড্যাশ অর্থাৎ আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, না বলবো যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস
উষ্ণতা বৃদ্ধির জন্য, এটাকে 1 করে দেবো, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে, প্রাথমিক আয়তন একক করে দিচ্ছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয়, এটি আয়তন প্রসারণ, এটি আপাত ঘটছে, অর্থাৎ তাই এটি যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার যখন তরলকে আমরা পাত্রে নিয়ে উত্তপ্ত করছিলাম, পাত্রেরও তো আয়তন প্রসারণ ঘটছিল, এবং পাত্রের আয়তন যদি আমরা পাত্রের প্রসারণ যোগ করছিলাম, তাহলে এই আপাতর সঙ্গে পাত্রের প্রসারণ যদি যোগ করছিলাম, তাহলে প্রকৃত প্রসারণ পাচ্ছিলাম। তাহলে যদি বলি পাত্রের কি পরিমাণ আয়তন প্রসারণ ঘটবে, তাহলে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটি আমরা জানি পাত্র কি কঠিন পদার্থ, তাহলে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা সংজ্ঞা জানি সেম V2 - V1, যেটি পাত্রের আয়তন, T1 উষ্ণতায় পাত্রের আয়তন V1 এবং T2 উষ্ণতায় পাত্রের আয়তন V2, এবং তাহলে V1 T2 - T1। তো পাত্রের এই যে প্রসারণ রয়েছে, পাত্রের এই প্রসারণকে একটু নতুন ভাবে চিহ্নিত করার জন্য এই গামার নিচে জি লেখা হয়, ঠিক আছে, অনেকে জি লিখে দেয়, জি ফর হয়তো গ্লাস, জানি না। সো গামা জি অর্থাৎ পাত্রের প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক, যেটা আমরা জেনে এসেছি আগে। তাহলে লাস্ট ফান্ডা আমরা কি পেলাম? আমরা কি লিখতে পারি? আমরা কি জানি? প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটা জানতাম। ঠিক এইভাবে আমরা লিখতে পারি। আমরা কি জানলাম? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক জানলাম, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক জানলাম, এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক জানলাম। তো তাদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ গামা আর অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আমরা কি লিখতে পারি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক, যেটি গামা জি। তো তোমাদের কিছু কিছু বইয়ের ক্ষেত্রে কি লেখা থাকে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে শুধু গামাই লেখে, অর্থাৎ এখানে আর লেখে না, শুধু গামা লেখে, এবং আপাত প্রসারণ গুণাঙ্কে লেখে গামা ড্যাশ। যেমন আপাত প্রসারণকে আমরা ভি ড্যাশ দিচ্ছিলাম, ঠিক সেই রকমই আপাত প্রসারণ গুণাঙ্ককে এই গামা ড্যাশ বলা হয়, বা অনেকে গামা আরও লেখে, গামা এ লেখে। তোমাদের যেটা খুশি, যে কোনো এ লিখলে ড্যাশ লিখবে না, ড্যাশ লিখলে এ লিখবে না, এখানে আর লিখবে না। তাহলে আমরা একটি সম্পর্ক পেয়ে যাচ্ছি যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে এক কথায় বলতে গেলে আমরা আজকে কি জানলাম? আমরা তরলের প্রসারণ জানলাম। তরলের দু ধরনের প্রসারণ হয়, ভালোভাবে রিক্যাপচার করো। তরলের দু ধরনের প্রসারণ হয়, তরলের আপাত প্রসারণ হয় আর একটি প্রকৃত প্রসারণ হয়। এবং আপাত প্রসারণ হয় জন্য আপাত প্রসারণ গুণাঙ্ক রয়েছে, এবং প্রকৃত প্রসারণের জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক রয়েছে, এবং পাত্রের প্রসারণের জন্য পাত্রের প্রসারণ গুণাঙ্ক রয়েছে। তরলের প্রকৃত আয়তন প্রসারণ সমান সমান তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। ঠিক সেই রকমই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই জিনিসগুলো জানলাম। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, তাহলে অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে গামা রয়েছিল, সেই গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন। আমরা যদি লোহা নিচ্ছিলাম, লোহাকে তাপ দিলে সেটি ধরো একটি এরকম বড় হচ্ছে। তারপরে আমরা যদি একই সাইজের পিতল নিচ্ছিলাম, পিতলকে আমরা তাপ দিয়ে দিচ্ছিলাম, পিতল সাইজে বেশি বড় হচ্ছিল। একই তাপ দিচ্ছি কিন্তু তারা পিতল বেশি বড় হয়ে যাচ্ছিল, কারণ পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি, অর্থাৎ পিতল আকারে বেশি প্রসারিত হয়, অর্থাৎ পিতলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি। তাহলে এবার একটি প্রশ্ন, যে আমরা তো পরীক্ষা করলাম জল দিয়ে, আমরা যদি বিভিন্ন তরল নিই, অনেক তরল নিলাম, ধরো কয়েকটি আলাদা আলাদা তরল নিলাম, তো আলাদা আলাদা তরল নিলে কি একই তাপ প্রয়োগ করার ফলে আলাদা আলাদা তরলের কি আলাদা আলাদা প্রসারণ ঘটবে? অর্থাৎ তরলের এই যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে গামা আর এবং গামা এ, এই গামা আর এবং গামা এ কি তরলের প্রকৃতির উপর নির্ভর করে? অর্থাৎ বিভিন্ন তরলের ক্ষেত্রে কি প্রসারণ বিভিন্ন হয়, কোনটির ক্ষেত্রে অল্প প্রসারণ, কোনটির ক্ষেত্রে বেশি, কোনটির ক্ষেত্রে কম, কোনটির ক্ষেত্রে আরো কম, এই ধরনের কি ঘটনা ঘটে? তো সেটা জানার জন্য আমরা এখন একটি
পরীক্ষা দেখবো। সেই পরীক্ষাটি দেখার আগে তোমাদের একটা জিনিস বাদ গেছে, সেটি করিয়ে দিচ্ছি, খুব ছোট্ট জিনিস দেখো। তারপর আমরা পরীক্ষা দেখবো, তাহলে আজকে আমাদের পড়া শেষ হয়ে যাবে। যেটা বাদ গেছে সেটি হচ্ছে, আমরা কি দেখলাম তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি সেটি প্রকৃত হয়, অর্থাৎ প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা সমান সমান দেখলাম উপরে আছে আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতার পরিবর্তন, এটা আমরা দেখলাম তো। ওকে, এবার যেটি আমাদের বাদ গেছে সেটি হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি, একক আমরা বের করিনি। কঠিনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের একক ছিল কি পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট, পার কেলভিন। তাহলে এক্ষেত্রে দেখি, এক্ষেত্রে উপরে কি রয়েছে আয়তনের একক, উপরে আয়তন বৃদ্ধি অর্থাৎ আয়তনের একক, নিচে কি রয়েছে আয়তন অর্থাৎ আয়তনের একক গুণ উষ্ণতার একক। তাহলে আয়তনের একক আমরা কেটে দিতে পারলাম, কি পড়ে থাকলো নিচে শুধু উষ্ণতা পড়ে থাকলো, উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ উষ্ণতা পড়ে থাকলো অর্থাৎ উষ্ণতার একক। তাহলে উপরে কিছু নেই 1, নিচে 1 গুণ উষ্ণতার একক, তাহলে এটা কি ভাগ। তাহলে আমরা গামা আর এর একক কি লিখতে পারি পার, যে পারটি রয়েছে ভাগ পার উষ্ণতার একক, এবং উষ্ণতার তো বেশ কিছু একক রয়েছে, উষ্ণতার কি কি একক রয়েছে, উষ্ণতার একক রয়েছে ডিগ্রি সেলসিয়াস, ঠিক সেভাবে আমরা লিখতে পারি পার ডিগ্রি ফারেনহাইট, বা লিখতে পারি পার কেলভিন, পার কেলভিন। এই পারটা কারণ আসে কারণ উপরে কিছু নেই, উপরে 1 আছে, এদিকে কিছু নেই মানে 1 আছে। তো এই পারটাকে আরো সুন্দর করে অনেকে লেখে, এই যে পার ডিগ্রি সেলসিয়াস লিখছি এটাকে ইনভার্সও লেখা হয়, এটা আর এটা মানে একই, কোনো তফাৎ নেই। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক দুটিরই একই একক, প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি ফারেনহাইট, পার আর একটা হয় পার কেলভিন, এগুলো জানলাম। তাহলে আমরা আমাদের পরীক্ষায় ফেরত চলে আসি, যে পরীক্ষাটি কি যে বিভিন্ন তরলের ক্ষেত্রে কি তরলের প্রসারণ বিভিন্ন রকম হয়। চলো তাহলে আমরা সেই পরীক্ষাটা দেখে নিই। আমাদের কাছে একটি বড় জলের পাত্র রয়েছে, ঠিক আছে, এবং সেই পাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি স্ট্যান্ডের মাধ্যমে 4টি ফ্লাস্ক রয়েছে। সেই 4টি ফ্লাস্কে আলাদা আলাদা তরল পদার্থ রাখা হয়েছে। একটিতে রাখা হয়েছে জল, একটিতে রাখা হয়েছে ইথার, একটিতে রাখা হয়েছে বেনজিন, আর একটিতে রাখা হয়েছে ইথানল। এবং এই বড় জলের পাত্রের নিচে 4টি বার্নার রাখা হয়েছে। এবার এই বার্নারের সাহায্যে যখন আমরা আগুন দেব অর্থাৎ তাপ দেব, সেই তাপ তখন জলে আসবে এবং জল থেকে বিভিন্ন পাত্রে যাবে, এবং পাত্রে সেই তাপ সরবরাহিত হওয়ার ফলে বিভিন্ন পাত্রে জলের যে উচ্চতা ছিল সেটি আমরা প্রথমে দেখব যে নিচে নেমে যাবে, উচ্চতা প্রথমে নিচে নেমে যাবে এবং তারপরে সেই তরলের প্রসারণ হবে তারপর, এবং তরলের প্রসারণ হওয়ার ফলে সেই তরলের উচ্চতা ধীরে ধীরে ওপরে উঠতে থাকবে। এবার ইন্টারেস্টিংলি লক্ষ্য করে এখানে যেটা ঘটছে সেটি হচ্ছে বিভিন্ন তরল পাত্রের উচ্চতা কিন্তু বিভিন্ন রকম, অর্থাৎ সব থেকে যে ইথার রয়েছে, ইথারের পাত্রের যে উচ্চতা রয়েছে, ইথারের ক্ষেত্রে তরল বেশি প্রসারিত হয়েছে অর্থাৎ ইথারের ক্ষেত্রে উচ্চতা বেশি, তারপরে বেনজিন, তারপরে রয়েছে আমাদের ইথানল এবং সর্বশেষে রয়েছে জল, অর্থাৎ জলের ক্ষেত্রে তরল কম প্রসারিত হয়েছে যার জন্য কম উঠেছে, ইথারের ক্ষেত্রে তরল বেশি প্রসারিত হয়েছে যার জন্য ইথার বেশি উঠেছে। তো এই পরীক্ষা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে বিভিন্ন তরল পদার্থের একই উষ্ণতা প্রয়োগে অর্থাৎ একই তাপ যদি আমরা প্রয়োগ করি তো বিভিন্ন তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণ বিভিন্ন হয়, অর্থাৎ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই যে দুটো গুণাঙ্ক আমরা জেনে আসলাম, এটি কিন্তু তরলের প্রকৃতির উপর নির্ভর করে, তরলের প্রকৃতির উপর নির্ভর করে অর্থাৎ বিভিন্ন তরলের ক্ষেত্রে এদের মান কিন্তু বিভিন্ন হবে। তো এই জিনিসগুলো আজকে আমরা জানলাম। তো আজকে আমরা লাস্ট কি জানলাম সামারি করে দিচ্ছি। তরলের প্রসারণ জানলাম, তরলের দু ধরনের প্রসারণ, প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। তরলের প্রসারণ গুণাঙ্ক জানলাম দুটি, তারপরে তরলের প্রসারণের বেশ কিছু উদাহরণ জানলাম দৈনন্দিন জীবনের। তো এই জিনিস জানলাম, তরলের প্রসারণ গুণাঙ্কের আমরা একক নির্ণয় করলাম এবং বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন রকম হয়, সেই জিনিসগুলো জানলাম। তো এক কথায় বলতে গেলে আজকে আমরা তরলের তাপীয় প্রসারণ সম্বন্ধে জানলাম। তো আজকে এই পর্যন্ত। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের হয়তো কোথাও কনসেন্ট্রেশন হয়তো কোথাও ব্রেক হয়ে গেছে, তো কোনো জায়গায় যদি সামান্যতম অসুবিধা হয় বুঝতেই, তোমরা ভিডিওটিকে আরো একবার ভালো করে দেখো এবং তারপরে যদি বুঝতে না অসুবিধা হয় বা বোঝার পরেও যদি মাথায় কোনো নতুন প্রশ্ন তোমাদের আসে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই উত্তর দেবো বা এরপরে স্পেশাল ভিডিও তৈরি করে তোমাদের যত রকম কোয়েরি আছে, যত রকম ডাউট আছে সেই ডাউট আমি অবশ্যই ক্লিয়ার করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা গ্যাসের প্রসারণ সম্বন্ধে আলোচনা করবো, যেটা আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে কিছুটা পড়ে এসেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।